আচ্ছা, আজকে দেখো আমরা লগারিদম প্লট মেথড যেটা সেই মেথডটা দেখি। এখানে এই যে ইকুয়েশনটা আমরা যে রিগ্রেশন ইকুয়েশন দেখে আসছিলাম, ওই ইকুয়েশনটা কিছুটা চেঞ্জ আর কি। ওইটা আমরা যেমন রিগ্রেশনের মাধ্যমে করতেছিলাম, এটা আমরা করব হলো লগ লগ পেপারের মাধ্যমে, লগারিদম প্লট মেথড প্লটিং করে তারপর আমরা ওখান থেকে বের করব। তো বেস্ট ফিট লিনিয়ার রিলেশনশিপ ইজ অবটেইনড ফর ডাটা পয়েন্টস লাইং ইন হাই স্টেজ রেঞ্জ। তার মানে ম্যাক্সিমাম ডাটা এখানে আমরা যেগুলা পাবো সেগুলো হলো হাই স্টেজ, মানে এলিভেশন যেখানে বেশি সেখানে আমরা ম্যাক্সিমাম ডাটাটা পাবো। আচ্ছা, এরপরে এখানে বলা আছে যে এই যে কোফিশিয়েন্ট আমরা বিটা যে বের করে আসছিলাম, সেটা আমরা এখানে লিস্ট স্কোয়ার মেথডে রিগ্রেশন করে এক্স ওয়াই এর মাধ্যমে আমরা বের করব। তো এখানে মেইনলি আমাদের ফর্মুলাগুলো লাগবে। ওই যে ফর্মুলাগুলো শিখে আসছিলাম, আমরা একটা ম্যাথ করে আসলাম, সেটারই এখন কিছু মডিফিকেশন করে আমরা এই ফর্মুলাগুলো আসছে। তো এখানে এক্স এর ফর্মুলা দেখো, এক্স ইকুয়াল টু আলফা ওয়াই প্লাস সি, এটা এক্স ইকুয়াল টু লগ জি মাইনাস এ, এটাকে রিপ্রেজেন্ট করতেছে। আলফা একটা কোফিশিয়েন্ট, আলফা মানে এর আগে ছিল বিটা, এখন হলো আলফা। ফর্মুলা কি? বিটা আলফার এন সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই, এন ডিভাইড বাই সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো সি এর ফর্মুলাটা, সি ও একটা কোফিশিয়েন্ট, সি হলো সামেশন অফ এক্স মাইনাস আলফা সামেশন অফ ওয়াই ডিভাইড বাই এন। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ইকুয়েশনটা করব। তো এক্সাম্পল 4.7টা দেখো, ফর দ্য স্টেজ ডিসচার্জ ডাটা ফর অফ এক্সাম্পল 4.4, এর আগের যে ম্যাথটা সেই ম্যাথের ডাটাগুলোই আছে। এখানে একটা রিগ্রেশন ইকুয়েশন ইউজ করে এস্টিমেশন অফ স্টেজ ফর এ নোন ভ্যালু অফ ডিসচার্জ, এই নোন ভ্যালুটা কত? 7.5 মিটার। এটার জন্য আমাদের বের করতে বলছে জিরো ডিসচার্জ, করেসপন্ডিং জিরো ডিসচার্জের জন্য ডিটারমাইন স্টেজ ফর ডিসচার্জ 3500 মিটার কিউব পার সেকেন্ড। তো ডাটা আগের মতোই সেম। এখন আগের যে ম্যাথটা আমরা করে আসছিলাম, দেখো আগের ম্যাথটাতে একটু যাই। 4.4, আচ্ছা এই 4.4 এই ম্যাথটা আমরা 4.4, এই যে এক্সাম্পল 4.4, এখানে ডাটাগুলো দেওয়া আছে, এখানে ডাটাগুলো দেওয়া আছে। তো এই ডাটাগুলা দাঁড়াও তো, আচ্ছা এখানে আমাদের এই ওই ডাটাগুলোর জন্য আমরা এখানে রিগ্রেশনের যে ইকুয়েশনটা সেটা আমরা বসাবো। দেখো এখানে এক্স ইকুয়াল টু আলফা ওয়াই প্লাস সি, এক্স এর ভ্যালু আমরা জানি লগ জি মাইনাস এ, ওয়াই এর ভ্যালু লগ কিউ। তাহলে এই লগ গুলা গতদিনের ম্যাথের মতো আমরা বের করতে পারবো ইকুয়েশন থেকে। ওখান থেকে ওই ডাটাগুলো দেওয়া থাকলে সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই, এই সবগুলো সামেশন বের করতে পারবো। যে কয়টা ডাটা দেওয়া থাকবে, এখানে সম্ভবত একটা মিস্টেকস আছে, এটা সম্ভবত 4.5 হবে এই ম্যাথটা, কারণ 4.4 এর ডাটা না। এখানেও হ্যাঁ 4.5 এর হবে, এখানে এটা একটু ভুল আছে, তোমরা এই জিনিসটা ঠিক করে নিও। 4.5 এর যে ম্যাথটা ছিল সেই ম্যাথের মতো আমরা এখান থেকে করব, ম্যাথের থেকে ডাটাটা নিছি। তো ওই ম্যাথেই কিন্তু আমরা বের করে আসছিলাম, তোমাদের একটা টেবিল লাইন ফর্ম করা শিখাইছিলাম, সেখানে সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই কিভাবে বের করবা, টেবিলটা মনে আছে সবার? জি মিস। হ্যাঁ, ওই টেবিলটা আমরা এখানেও ফর্ম করব, এখানে করা নাই কিন্তু তোমাদের এখানেও ফর্ম করতে হবে। এখানে আমরা টেবিলটা ফর্ম করব, টেবিলটা ফর্ম করে দেন ওখান থেকে সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই, এই ডাটাগুলো তো আমরা সব পাবোই। আচ্ছা জি মিস। এরপরে আসি আলফা। আলফার সব ডাটাগুলা কিন্তু আমরা জানি, আলফার ইকুয়েশনে যে কয়টা ডাটা লাগবে সবগুলা ডাটা আমাদের নোন। তাহলে আলফাটা বের করতে পারবো। কনস্ট্যান্ট সি, আলফা বের হলে এখান থেকে সি ইজিলি বের করতে পারবো। সি দিয়ে আমরা এখান থেকে, তাহলে আমাদের আর কি লাগবে? আলফা পাইছি, ওয়াই পাইছি, সি পাইছি, সবগুলা দিয়ে এক্স বের করতে পারবো। তো তোমার এখানে বের করতে বলছে রিলেশনটা, তাই না? এস্টিমেশন ইউজ
ভ্যালু অফ, যদি তোমাদের এখানে আচ্ছা এখানে ভ্যালু বের করতে বলছে, যদি রিলেশন বের করতে বলে তাহলে ইকুয়েশনটা খালি বের করবা। এক্স ইকুয়াল টু আলফার ভ্যালুটা কত আসছে 0.675, তারপরে ওয়াই প্লাস সি এর ভ্যালুটা, তাহলে ওয়াই এর ইকুয়েশন যখন চেঞ্জ হবে তখন এখানে এক্স গুলো বের করে দেবো, তখন তোমরা ইকুয়েশন বের করবে। আর যদি রিলেশনশিপ বলে, আর যদি ভ্যালু বের করতে বলে তাহলে তো ভ্যালু বের করলে, তাহলে এখান থেকে জি মাইনাস এ এখান থেকে বের করে দেন এই যে ওয়াই ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু লগ জি মাইনাস এ, তাহলে এখানে বসাইছে তোমার লগ, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে লগ জি মাইনাস এ ইকুয়াল টু আলফা, ওয়াই এর পরিবর্তে লিখতেছি লগ কিউ প্লাস সি। আলটিমেটলি এই ইকুয়েশনটা আমাদের বসাইতে হবে। তাহলে এর ভ্যালু দেওয়া আছে 7.5, এটার জন্য বাকি সবগুলা নোন, এখান থেকে একটা আমরা ডাটা বের করতে পারবো। এরপরে আবার কিউ এর ভ্যালু, যেটা কিউ এর ভ্যালুটাও দেওয়া আছে কত 3500, এই যে কিউ এর ভ্যালু, তাহলে ডাটাগুলো বসে আমরা এখান থেকে স্টেজের যে ভ্যালুটা সেটা আমরা বের করতে পারবো। ম্যাথটা বোঝা গেছে? গত দিনের ম্যাথের মতোই, খুব একটা বেশি পার্থক্য নাই। ম্যাথটা কি বুঝতে পারছি? জি মিস। জি মিস। আচ্ছা এরপর আসি, তোমাদের গ্রাফ প্লট করতে হবে না, আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, রাউটিংটা, হাইড্রোলজিক রাউটিং। রাউটিং কত নম্বর চ্যাপ্টার ছিল খেয়াল আছে কারো? আচ্ছা ফ্লাড রাউটিং তোমাদের বইয়ে আছে আবার, যে তোমাদের ফ্লাড রাউটিং, কিন্তু তোমাদের যে আমি লেকচার প্ল্যান দিছিলাম ওখানে লেখা আছে দেখবা যে হাইড্রোগ্রাফিক বা হাইড্রোলজিক রাউটিং, তো একই কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা রাউটিং কি আগে দেখো, এখানে এই চ্যাপ্টার আমরা কি নিয়ে ডিসকাস করব। ফ্লাড হাইড্রোগ্রাফ ডিসকাসড ইন চ্যাপ্টার 6, ফ্লাড হাইড্রোগ্রাফ নিয়ে কাজ করে ফেলছো। দ্য স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ, এখানে মোটামুটি আমাদের ফ্লাডের যে ওয়েভ, সেই ফ্লাডের ওয়েভটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো প্রথমে আসি রাউটিংটা কি সেটা একটু দেখি। ফ্লাড রাউটিং এখানে ডেফিনেশন আছে, ফ্লাড রাউটিং ইজ দ্য টেকনিক অফ ডিটারমাইনিং দ্য ফ্লাড হাইড্রোগ্রাফ at a section of a river by utilizing the data of flood flow at one or more upstream section. তো এতক্ষণ ধরে যখন চ্যাপ্টার গুলো আমরা করে আসলাম, আমরা কিন্তু একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছিলাম বা পিক কন্ডিশনের জন্য কাজ করতেছিলাম। এখন ফ্লাড রাউটিং এ যেটা করা হচ্ছে সেটা হলো ফ্লাড হাইড্রোগ্রাফ চ্যাপ্টার 6 এ যেটা পড়ে আসছো, সেই ফ্লাড হাইড্রোগ্রাফের জন্য যে ডাটাগুলো তোমাদের কোশ্চেনে গিভেন থাকতো বা যে ডাটাগুলো প্রোভাইড করা হতো, এই ডাটাগুলো তো কোনো ভাবে কালেক্ট করা হয়েছে, তাই না? ডাটাগুলো অবশ্যই কালেক্ট করা হয়েছে বা মেজার করা হয়েছে। তো এই যে ডাটা কালেকশনের যে টেকনিকটা, প্রত্যেকটা ফ্লাডের সময় প্রত্যেকটা ক্যাচমেন্টে বা ছোট ছোট সেকশন করে এই যে ডাটা কালেকশনের যে প্রসেসটা, সেটা কি বলতেছি যে ফ্লাড রাউটিং। ফ্লাড হাইড্রোগ্রাফ করতে সোজা কথা, ফ্লাড হাইড্রোগ্রাফ করতে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন হয়, সেই ডাটাগুলা আমরা যে প্রসেসে কালেক্ট করতেছি সেটাকে বলতেছি আমরা ফ্লাড রাউটিং। ফ্লাড রাউটিংটা কি বোঝা গেছে? জি মিস। আচ্ছা, the hydrologic analysis problems such as flood forecasting, flood protection, reservoir design, spillway design invariably include flood routing. ফ্লাড রাউটিং এর মধ্যে যে শুধু ফ্লাডের যে ফ্লাড ফ্লো এটার ডাটা তা না, এখানে আরো কিছু ডাটা আছে, সেটা হলো ফ্লাড ফোরকাস্টিং, ফ্লাড প্রোটেকশন। তারপর গতদিন আমরা যে কিছু ক্রাইটেরিয়ার কথা শিখছিলাম, ফ্লাড ফোরকাস্টিং, ফ্লাড প্রোটেকশন, রিজার্ভার ডিজাইন, স্পিলওয়ে ডিজাইন, এই চারটা কম্পোনেন্টও ফ্লাড রাউটিং এর মধ্যে ইনক্লুডেড। ডেফিনেশনের মধ্যে অবশ্যই এই লাইনটা অ্যাড করবা। আচ্ছা এরপর আসি, দুইটা ক্যাটাগরিতে এই রাউটিংটাকে ভাগ করা হয়েছে, একটা হলো রিজার্ভার রাউটিং আর একটা হলো চ্যানেল রাউটিং। ঠিক আছে, রিজার্ভার রাউটিংটা কি? দ্য ইফেক্ট অফ ফ্লাড ওয়েভ এন্টারিং আ রিভার।
এই চ্যাপ্টারের শুরুতেই কিন্তু দেখছো ফ্লাড ওয়েভ নিয়ে আমরা কাজ করতেছি। এখন রিজার্ভার রাউটিং নামটা শুনে বুঝতেছো এখানে সব ফেনোমেনন গুলো যেগুলো হবে সেগুলো রিজার্ভারে হবে। তো ফ্লাড ওয়েভ যখন রিজার্ভারে প্রবেশ করতেছে সেটার যে ইফেক্ট সেটাকে আমরা বলতেছি রিজার্ভার রাউটিং। এটারও তো একটা মেজারমেন্ট আমরা করব। এই রিজার্ভারে যখন ফ্লাডের ওয়েভটা আসতেছে তখন আমরা কিন্তু এটার ইফেক্টটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, ইফেক্ট বলতে এখানে যে স্টেজ বলো যে এলিভেশন সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে বা ফ্লো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এখানে এই যে ডাটাগুলো যেগুলো নেসেসারি আমাদের ফ্লাড হাইড্রোগ্রাফ করতে যে ডাটাগুলো লাগবে সেটা কিন্তু আমরা রিজার্ভারের জন্য যখন বের করব তখন সেটাকে আমরা রিজার্ভার রাউটিং বলবো। এখানে the volume elevation characteristics of the reservoir and the outflow elevation relationship for the spillway and other structure in the reservoir, the effect of flood entering reservoir is studied. তো রিজার্ভার রাউটিং কি এবং এটা কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি বা এটার আউটপুটটা কি, আউটপুট অর যে কম্পোনেন্ট যেটাই বলা হোক না কেন সেটাই কিন্তু এই পয়েন্ট গুলা, যে এখানে ভলিউম এলিভেশন ক্যারেক্টারিস্টিক্সটা মেজার করা হয়, তারপরে আউটফ্লো এলিভেশন রিলেশনশিপ মেজার করা হয় স্পিলওয়ের জন্য, তারপরে আউটলেটের যে স্ট্রাকচার গুলা সেগুলা, তারপরে ফ্লাড ওয়েভের যে ইফেক্ট, এই যে কম্পোনেন্ট গুলা এই কম্পোনেন্ট গুলা কিন্তু রিজার্ভার রাউটিং এর ক্ষেত্রে আমরা মেজার করে থাকি। দিস ফর্ম অফ রিজার্ভার রাউটিং ইজ এসেনশিয়াল। কি কি কারণে এসেনশিয়াল দেখো, ইন দ্য ডিজাইন অফ ক্যাপাসিটি অফ স্পিলওয়ে, স্পিলওয়ের ক্যাপাসিটি ডিজাইন করতে আমাদের কাজে লাগে। তারপরে আউটলেটের যে একই কথা মোটামুটি বলতে পারো যে আউটলেটের যে স্ট্রাকচার সেটার উপর কি ইফেক্ট পড়ে সেটার জন্য আমাদের লাগে। তারপরে লোকেশন এন্ড সাইজিং ক্যাপাসিটি অফ রিজার্ভার, যে ফ্লাড ওয়েভের সময় রিজার্ভারের হাইটটা কত দিতে হবে, কারণ ফ্লাডের পানিটা আমরা পিক কন্ডিশনের জন্য ডিজাইন করব, যাতে ফ্লাডের হাইট ফ্লাডের সময় যখন পানিটা বাড়বে তখন সেই হাইট পর্যন্ত যাতে পানিটা হোল্ড করে রাখতে পারে সেই জন্য আমাদের কিভাবে ডিজাইনটা করব সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো রিজার্ভার রাউটিং এর অনেক সময় তোমাদের দেখা যায় রিজার্ভার রাউটিং আর চ্যানেল রাউটিং এর মধ্যে ডিফারেন্সও আসে। তো এই কম্পোনেন্ট গুলা কিন্তু তোমরা ডিফারেন্সও অ্যাড করতে পারো, বা কেউ যদি আরো কোথাও থেকে পাও তাহলে সেখান থেকেও তোমরা দেখতে পারো। অবশ্যই রিজার্ভার রাউটিং আর চ্যানেল রাউটিং এর যে ডিফারেন্সটা সেটা তোমরা এখান থেকে দেখবা। এরপর আসি চ্যানেল রাউটিং। The change in shape of a hydrograph as it travel down a channel, একটা চ্যানেল সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয় হাইড্রোগ্রাফে কিন্তু তোমাদের সেটা শেখানো হয়েছে, যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি হয় যে নদী ভাঙন হতে পারে, তারপর আস্তে আস্তে হয়তোবা পলিমাটি জমা হয় নদীর পার উঁচু হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সময়ের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হবে, হয় ডিগ্রেডেশন হয় না হলে অ্যাগ্রেডেশন হয়, যেটাই হোক না কেন একটা চেঞ্জ যে হবে এই চেঞ্জটা আমরা মেজারমেন্ট করি চ্যানেল রাউটিং এর মাধ্যমে। এখানে আবার কিছু কিছু ফেনোমেনন আমরা কনসিডার করি, দেখো বাই কনসিডারিং আ চ্যানেল রিচ অ্যান্ড ইনপুট হাইড্রোগ্রাফ এট আপস্ট্রিম এন্ড, this form of routing aims to predict the flood hydrograph at on the flood peak attenuation. তার মানে যখন পিক কন্ডিশন থাকবে আমরা চ্যানেল রাউটিংটা তাহলে করব ফ্লাড পিক অ্যাটেনুয়েশন বলতে বোঝাচ্ছে যে যখন পিক কন্ডিশন থাকবে, ফ্লাড শুরু হয়েছে বা বৃষ্টির পানি আসা শুরু হয়েছে, পানিটা স্টোর হবে বা ওখানে জমা বেঁধে তো ফ্লাড দেখা যায় যে ফ্লাড হয়, কারণ পানিটি প্রিসিপিটেশনে প্রচুর পানি আসলে তখন দেখা যায় নদী নালা খাল বিল এগুলো তখন উচ্চায় পড়ে, তখন সেই ক্ষেত্রে আমাদের ফ্লাড আমরা বলি। তো ফ্লাডের কিন্তু একটা সার্টেন টাইম পর পিক আসবে, বৃষ্টিপাত শুরু হয়েছে প্রিসিপিটেশন শুরু হয়েছে তখনই যে ফ্লাড আসছে তা না, কিছু পরিমাণ কিন্তু পানি ক্যাচমেন্টে হোল্ড করবে, তারপরে যখন আর হোল্ড করতে পারতেছে না বা এটার যে লেভেল আছে সেই লেভেল ক্রস করে যাচ্ছে তখন আমরা এটাকে কি বলছি পিক কন্ডিশন। তো পিক কন্ডিশনের জন্য চ্যানেল রাউটিং কাজ করবে। and the duration of high water level, যখন হাই ওয়াটার লেভেল ও ম্যাক্সিমাম ওয়াটার লেভেল যেটাই বলি না কেন সেই কন্ডিশনের জন্য আমরা চ্যানেল রাউটিং করব, এবং এখানেও দেখা যায় ফ্লাড ফোরকাস্টিং, ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক এই কাজগুলো আমরা করে থাকি। তাহলে রিজার্ভার রাউটিং আর চ্যানেল রাউটিং এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে? জি মিস। এখান থেকে তোমাদের ফ্লাড রাউটিং এর ডেফিনেশন, ফ্লাড রাউটিং এর কি কি কম্পোনেন্ট সেটা, টাইপস, রিজার্ভার টাইপস কি কি, দুইটা টাইপস রিজার্ভার রাউটিং চ্যানেল রাউটিং, এই জিনিসগুলো থিওরি গুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা এরপরে দেখো
এই যে রাউটিং এর মেথড সেটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হলো হাইড্রোলজিক রাউটিং, একটা হলো হাইড্রোলিক রাউটিং। হাইড্রোলজিক রাউটিং এর মধ্যে ইকুয়েশন অফ কন্টিনিউটি ইকুয়েশন কিউ ইকুয়াল টু এভি, এই ইকুয়েশনটা ইউজ করা হয় যখন হাইড্রোলজিক রাউটিং করা হয়। আর হাইড্রোলিক মেথডে কন্টিনিউটি ইকুয়েশন টুগেদার উইথ দ্য ইকুয়েশন অফ মোশন অফ আনস্টেডি ফ্লো। তাহলে হাইড্রোলজিক আর হাইড্রোলিক দুইটার মধ্যে পার্থক্য কি? হাইড্রোলজিক হলো তখনই বলবো যখন আমরা শুধুমাত্র কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে আমরা এই রাউটিংটা করবো। কন্টিনিউটি ইকুয়েশন তো তাহলে ডিসচার্জটা বের করতেছি, ডিসচার্জটা শুধুমাত্র কন্টিনিউটি ইকুয়েশনই রাখতেছে। আর যখন হাইড্রোলিক মেথড বলতেছি তখন এখানে কন্টিনিউটি ইকুয়েশন এবং মোশন অফ আনস্টেডি ফ্লো দুইটা ইকুয়েশনই ইউজ হচ্ছে, তখনই আমরা এটাকে বলতে পারবো যে হাইড্রোলিক রাউটিং। আচ্ছা, এরপর আসি কিছু বেসিক্স ইকুয়েশন আছে। The passage of flood hydrograph through reservoir or channel is an unsteady flow. অবশ্যই এটা ফ্লাডের সময় যখন ফ্লাডের কথা যখন বলতেছি তখন অবশ্যই সময়ের সাথে সাথে এই ফ্লাডের যে ভেলোসিটি সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। তো এটা কিন্তু আমরা স্টেডি ফ্লো বা আনস্টেডি ফ্লো বলি। তো ফ্লাডের সময় অবশ্যই আনস্টেডি ফ্লো হবে, ফ্লাডের সময় ফ্লোটা কখনোই স্টেডি হওয়া পসিবল না, কারণ এটা পিক কন্ডিশনের জন্য দেখা যাবে কন্টিনিউয়াস প্রিসিপিটেশন আসতেছে, ওখানে অনেক বেশি হবে। তো এখানে আমরা কন্টিনিউটি ইকুয়েশনটা ইউজ করে হাইড্রোলজিক রাউটিংটা করব। করার পর ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে আমরা যে চেঞ্জটা সেটা আমরা বের করতে পারি I মাইনাস কিউ ডিএস বাই ডিটি, এটা করে দেন সময়ের সাথে সাথে কতটুকু চেঞ্জ, এখানে একটা ইকুয়েশন আসলে ডেরাইভেশন করা, সময়ের সাথে সাথে কতটুকু চেঞ্জ সেটা আমরা এই ডেল টি দিয়ে এখানে ইনক্লুড করে এই চেঞ্জ ইন স্টোরেজটা বের করতে পারবো। তারপরে দেখো যে দুইটা, আমরা তো এখানে বলছিলাম যে একটা ক্যাচমেন্টকে আমরা ছোট ছোট সেগমেন্টে ভাগ করব। তো সেগমেন্টে ভাগ করলে এই সেগমেন্টের জন্য এটা 1 এটা 2, আবার এই সেগমেন্টের জন্য এটা 1 এটা 2। তো এইটার জন্য আমরা I1 I2 ডিভাইড বাই 2 ডেল টি, দুইটা ক্যাচমেন্টের ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে এটা রেশিও করা হচ্ছে, মাইনাস Q1 Q2 ডিভাইড বাই 2 ডেল টি S2 মাইনাস S1। তার মানে দুইটা পয়েন্টের জন্য আমরা এভাবে বের করতে পারবো। আচ্ছা, এরপরে কন্টিনিউটি ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়াল ফর্মে আনলে এটা জানা, এখানে ডেল কিউ বাই ডেল এক্স প্লাস টি ডেল ওয়াই বাই ডেল টি, এই ইকুয়েশনটা ফর্ম করতেছে। আর ইকুয়েশন অফ মোশন কি? ইকুয়েশন অফ মোশন এটা মোমেন্টাম ইকুয়েশন থেকে আমরা ডিরাইভ করি ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস ভি বাই জি ডেল ভি বাই ডেল এক্স প্লাস 1 বাই জি। এই ইকুয়েশনটা মনে রাখতে হবে অবশ্যই। এটা হলো ইকুয়েশন অফ মোশন হুইচ ইজ ডিরাইভড ফ্রম মোমেন্টাম ইকুয়েশন। তো তোমাদের যদি এই হাইড্রোলজিক রাউটিং আর অথবা হাইড্রোলিক রাউটিং কোনোটা যদি ডিরাইভেশন করতে বলা হয় তাহলে এখান থেকে কন্টিনিউটি ইকুয়েশন পর্যন্ত যেটা, এটা কি? এটা হলো হাইড্রোলজিক রাউটিং। আর এটুকু পর্যন্ত প্রথম থেকেই, কারণ হাইড্রোলজিক আর হাইড্রোলিক দুইটার মধ্যে পার্থক্য হলো হাইড্রোলজিকে হলো কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে শেষ হয়ে যায়, তার মানে এতটুকু পর্যন্ত এখান থেকে এতটুকু পর্যন্ত করলেই শেষ। কিন্তু যখন আমরা হাইড্রোলিক রাউটিং বলবো তখন এখান থেকে এই একেবারে মোমেন্টাম ইকুয়েশন পর্যন্ত ফুল করতে হবে। বোঝা গেছে কোনটা চাইলে কতটুকু লিখবা? মিস মাঝখানের যে অনেক কথাবার্তা আছে মিস, এগুলো কি লেখা লাগবে? কথাবার্তা অত কিছু লেখার দরকার নেই। কথাবার্তা বলতে আমি তো পড়ানোর সময় বললাম যে এই আই কি কিউ কি এই জিনিসগুলো তুমি সাইডে লিখে দিতে পারো যে তোমার জন্য আই ইনফ্লো আউটফ্লো। আর এখানে যেমন ইকুয়েশন বিগিন দুইটা ক্যাচমেন্টের জন্য আমি যেভাবে বললাম যে ক্যাচমেন্টের জন্য দুইটা পয়েন্ট নিচ্ছি, এত বাংলা কথা যতটুকু প্রয়োজন ততটুকু লিখলেই হবে, এক্সট্রা অ্যাডিশনাল এত কথা আমাকে বুঝাতে পারলেই হয়েছে, সোজা কথা। তোমার লেখাটা পড়ে তো আমি বুঝতে পারি। এখন তোমার যদি এই আই কিউ এগুলার যদি ফুল ফর্ম না লিখো তাহলে তো আমি বুঝবো না, তাই না? ধরো সবসময় এভাবে রিপ্রেজেন্ট করতে হয় খাতাটাকে যে আমি ঠিক আছে আমি সিভিলে পড়ছি, আমি সিভিলের টিচার, কিন্তু অন্য একটা জেনারেল মানুষ যাতে খাতাটা দেখলে বুঝতে পারে যে হ্যাঁ এখানে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, কাজে ইকুয়েশন গুলো এটার ডিরাইভেশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসি হাইড্রোলজিক স্টোরেজ রাউটিং, লেভেল পুল রাউটিং। এই কন্ডিশনটার জন্য
যখন ফ্লাডটা জাস্ট রিজার্ভারে এন্ট্রি করছে, মানে একদম ইনিশিয়াল টাইমের কথা বলতেছি, সেই সময়ের জন্য আউটফ্লোর ফাংশন রিজার্ভার হলো এইচ। আউটফ্লোটাকে আমরা কিউ ইকুয়াল টু কিউ এইচ দিয়ে আমরা ডিনোট করি। দ্য স্টোরেজ ইন দ্য রিজার্ভার ইজ আ ফাংশন অফ দ্য রিজার্ভার এলিভেশন। সেই ক্ষেত্রে এস ইকুয়াল টু এস এইচ। Further, due to the passage of the flood wave through reservoir, the water level in the reservoir changes with time. স্বাভাবিক ফ্লাডের যখন ওয়েভ আস্তে আস্তে আসবে, তখন সময়ের সাথে সাথে এই রিজার্ভারের যে স্টেজটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এই গ্রাফে এটা দেখতে পাচ্ছ যে যদি আইটি ইনফ্লো এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি হবে, পানি প্রথমে আসবে অনেক বেশি, ঠিক আছে, আস্তে আস্তে সবসময় তো বৃষ্টি হবে না, এটা সার্টেন টাইম বৃষ্টি হওয়ার পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, তখন আস্তে আস্তে জিরোতে পরিণত হচ্ছে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড স্টোরেজ, প্রথমে যে পরিমাণ বৃষ্টি আসবে স্টোরেজ অনেক বেশি থাকবে, আস্তে আস্তে স্টোরেজ কমতে থাকবে। এই গ্রাফগুলো এটাই ডিনোট করতেছে। আনকন্ট্রোলড স্পিলওয়ের জন্য এখানে ডিসচার্জ মেজারমেন্টের ফর্মুলা এটা কিউএইচ, যেটা আমরা বলছিলাম কিউ ইকুয়াল টু কিউএইচ। এটা আলটিমেটলি যদি ইকুয়েশন করে দেখা হয় তাহলে 2/3 সিডি রুট ওভার 2g le h টু দি পাওয়ার 3/2 এটাতে আমরা করে থাকি। আচ্ছা, এরপরে দেখো রিজার্ভার রাউটিং, এইটার মাধ্যমে আমরা কি কি ডাটা বের করতে পারি সেটা স্টোরেজ ভলিউম ভার্সেস এলিভেশন, তারপরে ওয়াটার সারফেস এলিভেশন ভার্সেস আউটফ্লো, স্টোরেজ ভার্সেস আউটফ্লো। এটা হলো রিজার্ভার রাউটিং এর কি কি আউটপুট, ঠিক আছে। রিজার্ভার রাউটিংটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি কি বের করতে পারি, এটা তো একটা ডাটা কালেকশনের প্রসেস। ইনফ্লো হাইড্রোগ্রাফ, ইনিশিয়াল ভ্যালু অফ এস আই কিউ এট টাইম টি। এটার আরেকটা নাম হলো লেভেল পুল রাউটিং। অনেক সময় তোমাদের লেভেল পুল রাউটিং এর ডেফিনেশন চাওয়া হয়, তখন এখান থেকে লিখবা যে এই যে যতগুলো আমরা মেথড শিখছি সেখানে হরিজন্টাল সারফেস ইজ অ্যাজুমড ইন দ্য রিজার্ভার স্টোরেজ রাউটিং অলসো নোন অ্যাজ লেভেল পুল রাউটিং। যখন হরিজন্টাল ওয়াটার সারফেসটাকে হরিজন্টাল রিজার্ভারের সারফেসটাকে ওয়াটার সারফেসটাকে যখন হরিজন্টাল হিসেবে কাউন্ট করা হয় তখন আমরা সেটাকে বলি লেভেল পুল রাউটিং।